আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আজকের উপন্যাসটি একজন নতুন লেখিকার লেখা প্রথম উপন্যাস। উপন্যাসটির নাম অচেনা এক টান। লেখিকা তাহা ইসলাম। পর্ব সংখ্যা 1। তাহলে চলুন শুরু করি লেখিকার প্রথম উপন্যাসের উপন্যাস যাত্রা। আম্মু, আম্মু, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। এই বলে বের হচ্ছে চৌধুরী পরিবারের বড় ছেলে সাফওয়ান আহমেদ চৌধুরী। পড়াশোনা শেষ করে সবে বাবা চাচার অফিসে জয়েন হয়েছিল। ব্ল্যাক কালারের শার্ট এ সাদা মুখটা যেন ফুটে উঠেছে। রেহানা চৌধুরীর ছেলের কথা শুনে রান্নাঘর থেকে বের হয়ে বলতে লাগলো, কি বলে, সকাল সকাল খালি পেটে না খেয়ে কেউ কাজে যায়? সাফওয়ান মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু, বোঝার চেষ্টা করো, আমার আজ খুব লেট হয়ে যাচ্ছে, আমি বাইরে খেয়ে নেব, সমস্যা নেই। রেহানা চৌধুরী কি বলবে, আর ছেলে তো আর কথা শুনবে না, তাই বলে, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, কেমন? আল্লাহ হাফেজ। সে ওই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। ঘরে যেন সূর্য মামার আলো কাউকে যেন উকি দিচ্ছে। আলো ঘরে প্রবেশ করে আলোকিত করে তুলে। নাড়াচাড়া করে নিজের বালিশের নিচ থেকে মোবাইল বের করে দেখে সকাল 8টা বাজে। তাড়াহুড়ো করে চুলগুলো খোপা করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামে বাড়ির মেজ মেয়ে তাবাসসুম চৌধুরী তাহা। সিঁড়ি দিয়ে নামতে নামতে ড্রয়িং রুমে চোখ বোলালো। দেখলো সোফায় বসে আছে মীরা চৌধুরী আরিবা, বাড়ির বড় মেয়ে, কলেজে পড়ে, বর্তমানে সে ডিগ্রিতে পড়ে। এমন সময় তাহা আপু বলতে বলতে একটা মেয়ে আসে, বাড়ির ছোট মেয়ে আরিফা চৌধুরী আইরিশ। এখন সে 8ম শ্রেণীতে পড়ে। তাহা সেদিকে তাকাতেই আইরিশ তাহার উদ্দেশ্যে বলে, আপু, নাস্তা করছো? তাহা বলে, না রে, এখন ঘুম থেকে উঠছি, স্কুলে যাচ্ছিস? আইরিশ মাথা নাড়ায়, মানে বলে। তাহা নিচে নামতে থাকে। আইরিশ মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু, খিদে লাগছে, নাস্তা দাও, তাহা আপুর জন্য দিও। এই বলে আইরিশ আর তাহা চেয়ার টেনে বসে। ফারজানা চৌধুরী নাস্তা আনতে আনতে বলে, নাও তোমাদের নাস্তা। তাহা মুখে একটা মুচকি হাসি দেয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে তাহা নিজের রুমে যায়। এরপর সে তার বেস্ট ফ্রেন্ড আফরাকে কল করে। আফরা কল রিসিভ করে বলে, হ্যালো তাহা, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? এই তো আছি ভালো। তাহা, তুই কোন কলেজে ভর্তি হবি রে? আঙ্কেল কিছু বলেছে? বলেছে তোর বাবার সাথে কথা বলবে, তুই যে কলেজে ভর্তি হবি আমিও সেটাতে হব। ও, ওকে বাই। এ বলে তাহা কল রেখে দেয়। সে বই পড়তে শুরু করে আর সে কিছু নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে সাফওয়ান খুব ব্যস্ত। এমন সময় আদিল নামক একজনের কল আসে সাফওয়ানের ফোনে। সে এক টুকরো হাসি ঠোঁটের কোণে নিয়ে কল রিসিভ করে। সে বলতে থাকে, আরে কিভাবে কল করছিস? ফোনের ওপাশ থেকে বলে আদিল, কেন, কল করা যায় না? ঠিক আছে, তাহলে কল কেটে দিচ্ছি। আরে আরে দাঁড়া, মজা করে বললে কি বুঝোস না? বাই দ্য ওয়ে, একটা কথা ছিল। বল। আঙ্কেল কি ফ্রি আছে? একটা কথা ছিল। আমি বাসায় যেয়ে বলবো। কেন রে? কিছু ফাইল আছে, আব্বু দিতে বলেছিল। ও, ওকে বাই। এই বলে আদিল কল কেটে দিল। আজ সব কাজ শেষ, তাই সাফওয়ান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিচে নামলো। দেখলো বাড়ির মা চাচিরা সবাই গল্প করছে। বিকেলবেলা সবাই বাড়ির উঠানে কথা বলছে। সবাই আছে, নেই শুধু তাহা। সাফওয়ান এটা দেখলো। সে কিছু বলল না, কারণ এটা সে প্রতিনিয়ত দেখে। সে একটু অবাক হয় তার বোনের কাণ্ডে। আগে সে খুব চঞ্চল ছিল, এখন এ কেমন পরিবর্তন। সাফওয়ান এগুলো নিয়ে ভাবতে থাকে। সাফওয়ান তাহার রুমের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় সাফওয়ান তাহাকে ডাকে। তাহা দরজা খুলে দেখলো সাফওয়ানকে। তাহা জিজ্ঞেস করলো, ভাইয়া কি ডাকছো? সাফওয়ান দেখে তাহার মাথায় হিজাব। সাফওয়ান বোনের উদ্দেশ্যে বলল,
কিরে, নামাজ পড়ছিস? না, মাগরিবের আজান দেবে তাই রেডি হচ্ছি। কেন ভাইয়া, কিছু লাগবে? সাফওয়ান একটা মলিন হাসি দিয়ে বলে, না, নিচে তো মা, মেজো মা আর ছোট মা সবাই আছে, তুই নাই তাই দেখতে আসলাম। আচ্ছা। এই বলে সাফওয়ান চলে গেল। তাহা একটা দীর্ঘশ্বাস ফেলে, যেন এই শ্বাস দিয়ে নিজের কষ্টগুলো লুকানোর চেষ্টা করছে। মাগরিবের আজান দেয়, সবাই বাড়ির ভিতরে চলে আসে। সবাই যে যার মতো নামাজ আদায় করছে। তাহা নামাজ শেষ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর বই পড়ছে। তাহা দেখে তার বাবা আর চাচারা বাসায় ফিরছে। সাফওয়ান ড্রয়িং রুমে বসেছিল। বাবাকে আসতে দেখে বলে, আব্বু, আদিল কল করেছিল, তোমার সাথে কথা বলতে চেয়েছে। হামিদুর রহমান চৌধুরী ছিল বাড়ির বড় কর্তা। তার সঙ্গীর নাম রেহানা চৌধুরী। তাদের 2 সন্তান, সাফওয়ান আর তাহা। মেজো কর্তা শাহাদাত চৌধুরী, তার সঙ্গীর নাম ফারজানা চৌধুরী। তাদের 2 মেয়ে, আরিবা আর আইরিশ। ছোট কর্তা আনোয়ার চৌধুরী, তার সঙ্গীর নাম নুসরাত চৌধুরী। তাদের 1 ছেলে, আয়ান হোসেন চৌধুরী। এখন সে পড়াশোনা করে, এই তো ভার্সিটিতে পড়ে। হামিদুর চৌধুরী সাফওয়ানের উদ্দেশ্যে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আগে ফ্রেশ হয়ে নিই। এ বলে হামিদুর চৌধুরী নিজের রুমে এসেছে। তিনি ফ্রেশ হয়ে আসে। রেহানা চৌধুরী হামিদুর চৌধুরীর উদ্দেশ্যে বলে, তাহার বয়স 16 বছর পূর্ণ হবে সামনের ফেব্রুয়ারির 12 তারিখ। পড়াশোনা করে লাভ কি? হামিদুর চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টান্ত নিয়ে রেহানা চৌধুরীকে বলে, কেন, আমার মেয়েকে পালতে তোমার কষ্ট হচ্ছে? আমার মেয়ে সবেমাত্র কলেজে পা দিল, কাল না হয় পরশু সে কলেজে যাবে তো। রেহানা চৌধুরী কিছু বলার আগে হামিদুর চৌধুরী চলে গেলেন। তাহার কিছু ভালো লাগছে না, তাই তো সেই সন্ধ্যার পর থেকে উপন্যাস পড়ে যাচ্ছে। কিছু ভালো লাগছে না, হঠাৎই সে বইয়ের একটা লাইন দেখল, ভালোবাসা হয় মন থেকে, আর ভালোবাসা হয় আবেগ সৌন্দর্য দিয়ে। কেউ পেয়ে যায় আর কেউ হেরে যায়। এটা দেখে তাহা বিড়বিড় করে বলল, ভালোবাসা আমার জন্য কখনো হবে না। যেখানে নিজের মা থেকে পাই না, সেখানে অন্য কেউ আমাকে ভালোবাসবে, ইম্পসিবল। এ বলে সে এক কষ্টভরা হাসি দিল। রাতে সবাই একসাথে খেতে বসেছে। তাহা চুপচাপ খেতে লাগলো। শাহাদাত চৌধুরী হঠাৎ বলে ওঠে, খুব মনে পড়ে রে দিনগুলো। সবাই খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকায়। শাহাদাত চৌধুরী বলে ওঠে, আমাকে এভাবে দেখার কোনো মানে হয় না, যাকে দেখার তাকে দেখো। সবাই চুপ, কেউ শাহাদাত চৌধুরীর কথা বুঝল না। হঠাৎ বলে, তাহা। তাহা নাম শোনা মাত্র সবাই তাহাকে দেখতে লাগলো। তাহা কিছুই বুঝল না। তাহা, তোর এমন পরিবর্তন আসার মানে কি? এটা কোন ধরনের পরিবর্তন? শাহাদাত চৌধুরীর মুখে এসব কথা শুনে সবাই অবাক। এবার আনোয়ার চৌধুরীও মুখ খুললেন। হ্যাঁ রে, কই গেল তোর চঞ্চলতা? সারাদিন নিজেকে কেন একা বন্ধ রুমে আটকে রাখোস? কেন, কি আছে তোর ওই রুমে? দেখ মা, কেউ কিছু বললে আমাকে বল, আমি দেখি কে সে যার জন্য আমরা আমাদের আগের তাহাকে হারালাম। কে বল। না ছোট আব্বু, এখন চুপচাপ থাকতে ভালো লাগে আমার, তাই চুপচাপ থাকে, কেউ কিছুই বলে নাই। এরপর সবাই আবার খাবার খেতে শুরু করলো, কিন্তু তাহার গলা দিয়ে যেন খাবার নামছে না। তাই সে উপরে চলে গেল। রুমে ঢুকে কান্নার ভেঙে পড়ল সে। সব মিথ্যে হলেও চোখের পানি মিথ্যে না। তাহা কান্না ভেজা চোখ মুছতে লাগলো। শুধু মন বলছে, ধৈর্য ধরো তাহা। অনেক কষ্ট করে ঘুমিয়ে নিল আর ভাবতে লাগলো, কেন মা, কেন? আমি কি তোমার মেয়ে না? কেন এত কষ্ট দিচ্ছ? আমায় বাঁচতে দাও, আমায়। এভাবেই কেঁদে কেঁদে কখন তাহার চোখে ঘুম চলে এলো। সকালে খুব ভোরে মসজিদের ফজরের আজান পড়ে। সে আজানের ধ্বনি তাহার কানে আসলে তার চোখের ঘুম চলে যায়। সে উঠে অজু করে নামাজ আদায় করে
এবং কিছুক্ষণ নীরবতা পালন করে। সে কোরআন পড়তে শুরু করে। কোরআন পড়া শেষ করে একটু বাইরের হাওয়া অনুভব করার জন্য ব্যালকনিতে যায় সে। সকাল সকাল পরিবেশটা খুব সুন্দর। তাহা সে বাগানের দিকে তাকিয়ে মনের অজান্তেই হাসে। একে একে বাড়ির সবাই উঠেই নামাজ আদায় করে। সকালের নাস্তা বানানোর কাজে লেগে যায় তিন যা মিলে গল্প করে এবং নাস্তা তৈরি করে। তাহা আজ বেশ চিন্তিত। সে আয়নার সামনে নিজেকে দেখে আর ভাবে, আজ নতুন কলেজে ভর্তি হব, আল্লাহ সব যেন ভালো হয়। এই বলে সে রেডি হতে শুরু করে। একটা কালো রঙের থ্রি পিস আর একটা হিজাব পরে পরিপাটি হয়ে নিচে নামে। হামিদুর চৌধুরী মেয়েকে দেখে বলে, কিরে মা, রেডি হইছ? তাহা উন্না ঠিক করতে করতে বলে, আব্বু। আবার বাবা মেয়ে সকালে নাস্তা করে বের হয় নিজ গন্তব্যে। তাহা বেরোনোর আগে নিজের মায়ের দিকে তাকায়। রেহানা চৌধুরী তো তাহার দিকে ঘুরেও তাকায় না। এতে খুব কষ্ট পায় তাহা। চুপচাপ তা সহ্য করে নেয়। এমন কষ্ট তো প্রায় তার মার থেকে পায়। হামিদুর চৌধুরী তাহাকে নিয়ে কলেজে পৌঁছালো। তাহা কলেজটা দেখছে আর এদিক ওদিক কাউকে যেন এক মনে খুঁজছে। হামিদুর চৌধুরী অফিসের দিকে গেলে তাহা চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ সে একটা অদ্ভুত সুন্দর ফুল দেখতে পায়। তাই সে সেটা নেওয়ার জন্য সেই রাস্তার ওই পারে যায় ফুলটি আনতে। ফুলটি দেখতে আসলে অদ্ভুত। তাই সে ভাবে এই ফুল নিয়ে যাবে গাছ থেকে। একটা ফুল নিয়ে রাস্তা পার হবে, তখন হঠাৎই এক গাড়ি দ্রুত গতিতে তাহার দিকে আসতে থাকে। তাহা কি করবে ভেবে পেল না। সে কিভাবে রাস্তা পার হবে, এইসব ভেবে তাহার চোখ বন্ধ করেই নেয়। ভাবে সে আজ এই পৃথিবীর মায়া ত্যাগ করবে মনে হয়। তার ভাবনার মাঝেই কেউ যেন হাত ধরেই টান দিয়ে রাস্তার এক পাশে নিয়ে এলো তাহাকে। তাহা ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ম্যাম, আরে ওকে? তাহা কারোর কণ্ঠস্বর শুনে তার দিকে তাকায়। অশ্রুভেজার চোখ নিয়ে ছেলেটার দিকে তাকাতে সে তার থেকে দূরে সরে যায়। তাহা দেখে লম্বা ছেলেটার মুখটা দুধের মতো সাদা আর গাল ভরে হালকা চাপধারী। ছেলেটা ভ্রু কুচকিয়ে তাহার দিকে তাকাতে তাহা মাথা নিচু করে বলে, থ্যাঙ্কস। তাহা আর কথা বাড়ালো না। সে সেখান থেকে জায়গা ত্যাগ করলো। তাহা দৌড়ে বাবার পাশে এসে দাঁড়ালো। সে খেয়াল করলো তার বেস্ট ফ্রেন্ড আফরা দাঁড়িয়ে আছে। তাহা আফরাকে কল করার জন্য বাবার কাছ থেকে মোবাইল নিয়ে আফরার নাম্বারটা তুলে আফরাকে কল করলো। আফরা কল রিসিভ করে বলে, কে বলছেন? আমি তাহা। ও তাহা, কিরে কই তুই? পিছনে দেখ। আফরা তাকাতেই তাহাকে দেখে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? ভালো। আফরা হামিদুর চৌধুরীকে দেখে বলে, আঙ্কেল আসসালামু আলাইকুম। হামিদুর চৌধুরী আফরাকে দেখে সালাম নিলেন এবং টুকটাক কথা বললেন। আফরা তাহার উদ্দেশ্যে বলে, আমার কাজিন আদিন আসছে তো, তোকে বলি না, আমাকে বোনের চোখে দেখে, নিজের বোনের মতো ভালোবাসে। কোথায়? ভাইয়া এদিকে আসো তো। আদিন মোবাইলে কথা বলছিল, তাই সে আফরার কথা শুনতে পারে না। তাহা আদিলের মুখটা দেখতে পারে নাই, কিন্তু কেন জানি মনে হচ্ছে তাকে যেন সে দেখেছিল। তাই তাহা মুখটা দেখার জন্য যাচ্ছিল, কিন্তু সে দেখতে পেল না। এভাবে দুই বান্ধবী একসাথে ভর্তি হলো এবং কাল থেকে তাদের কলেজে আসতে হবে। আফরা তাহাকে বিদায় দিল এবং বলল, ওকে বাই, কাল দেখা হবে। আচ্ছা, এ বলে তাহা ও তাকে বিদায় দিল। তাহা তার বাবার সাথেই বাসার উদ্দেশ্যে বের হলো। সে আজকের ঘটনার ব্যাপারে কিছুই কাউকে বলল না। তাহা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তার চুলগুলো শুকানোর জন্য ব্যালকনিতে যায়। ব্যালকনি থেকে নিচে বাগানের দিকে তাকিয়ে আজকের কথা ভাবছে তাহা। হঠাৎ ফুলের কথা মনে পড়লে সে তাড়াতাড়ি তার ব্যাগ থেকে
ফুলটি নিয়ে ভাবতে থাকে কে সে, আবার কি আমার সাথে তার দেখা হবে। এসব ভাবতে ভাবতে রুমে কারোর উপস্থিতি বুঝতে পেরে সে পিছনে তাকায়, দেখে আইরিশ আসছে। তাহা আইরিশকে দেখে বলে, কিরে আইরিশ, কিছু কি লাগবে? আইরিশ তাহার কথার আওয়াজ শুনতে পেয়ে সোজা হয়ে বলে, আপু তুমি কি ভাত খাবে না? দুপুর তো পেরিয়ে গেছে, সবাই খেয়ে নিছে। তাহা এবার আইরিশের দিকে তাকায় এবং বলে, তুই খেয়েছিস? আইরিশ এবার হতাশ হয়ে বলে, না খাইনি, স্কুল থেকে এসেছি আমি। ফ্রেশ হয়ে তাহার কথা শেষ হওয়ার আগে আইরিশ বলে, চল চলো, আর কথা না, আমি ফ্রেশ হয়েছি, চলো তো এবার। আইরিশ তাহাকে নিয়ে ডাইনিং রুমে চলে যায় খাবার খেতে। দুইজন খেয়ে উঠে ছাদে যায়। আইরিশ বলে ওঠে, আপু তুমি কেন এত চুপচাপ থাকো? আগে তো তুমি এমন ছিলে না। তাহা আইরিশের দিকে তাকায় এবং একটু মলিন হাসি হেসে বলে, অভ্যাস হয়ে গেছে রে, তুই বুঝবি না। আইরিশ আবার বলে ওঠে, তাহা আপু তুমি আগের মতো হয়ে যাও না প্লিজ। সম্ভব না, আর আমি এখন যেমন আছি তেমন থাকতে দে। কেন আপু, কেন? তুমি কেন আমাদের সাথে ঠিকভাবে হাসো না? কেন? তুমি কে? তুমি আমার তাহা আপু না। তুই কি আমার কষ্ট বুঝবি? কেমন আমি, কেমন পরিস্থিতির শিকার হচ্ছি আমি? কি কি বলো আপু, বলো, আমাকে বলো কি? বাদ দে এসব কথা। তুই বলছিস না তোকে উপন্যাসের বই দিতে? দিও। আইরিশ মুখ ভার করে কথাটি বলে। তাহা ছাদ থেকে চলে যায়। তাহা যাওয়ার পর পর আইরিশ বলে, তোমার কি হয়েছে তা তো আমি জেনেই ছাড়বো আপু। আজ তাহার কলেজের প্রথম দিন, তাই সে খুশি ভয় এক সংমিশ্রিত অনুভূতি তার। তাহার রেডি হয়ে নিচে নামে। সাফওয়ান বোনের দিকে তাকিয়ে বলে, কিরে বনু, কলেজে যাচ্ছিস? তাহা ভাইয়ের দিকে দেখে বলে, আমি অফিসে যাব, চল একসাথে যাব। সাফওয়ান কথা বলে খেতে লাগলো। তাহাও ভাইয়ের সাথে খেয়ে ওঠে। সাফওয়ান তার কালো গাড়িটি বের করে নেয়। রেহানা চৌধুরী মুখে কিছু বলে না। তাহাও মুখ ভার করে গাড়িতে বসে যেতে লাগলো। কলেজের সামনে এসে তাহা নামবে এমন সময় সাফওয়ান তাহাকে 1000 টাকার নোট বের করে দেয়। তাহা নিতে না চাইলেও সাফওয়ান জোর করে দেয়। তাহা গাড়ি থেকে বের হয়ে তাহাকে দেখে মনে হচ্ছিল সে এক সাদা পরী। তাহার গায়ে সাদা রঙের 3 পিস, সাথে একটি কালো হিজাব। অনেকে তাহাকে দেখতে লাগলো খুব মুগ্ধ সহকারে। ঠিক তখনই সাফওয়ান বলে ওঠে, বাই বনু, টেক কেয়ার। বাই। তাহা হাত নাড়িয়ে সাফওয়ানকে বিদায় জানালো। আফরাও তাহাকে দেখে চলে এলো। তাহার কাছে এসে আফরারা 2 বান্ধবী মিলে ক্লাসে গেল। হঠাৎই কারোর সাথে ধাক্কা খেলো। তাহা দেখলো মেয়েটির বই খাতা নিচে পড়ে গেছে। তাহা তাড়াতাড়ি করে বইগুলো তুলতে মেয়েটিকে হেল্প করে এবং মেয়েটির উদ্দেশ্যে বলে, সরি, আমি আসলে দেখিনি, আপনার কোনো জায়গায় আঘাত পেয়েছেন? মেয়েটি কিছু বলল না, শুধু মাথা নাড়া দেয়, এর মানে না। তাহা দেখে মেয়েটি তাদের ক্লাসের দিকে যাচ্ছে। তাহা বুঝে মেয়েটি তাদের ক্লাসের। তাহা আফরা ক্লাসের দিকে যায় আর মেয়েটির পাশে বসে। আফরা মেয়েটির উদ্দেশ্যে বলে, হাই, আমি রুশা খান আফরা। এই বলে আফরা তার হাতটা এগিয়ে দিল। মেয়েটি একটু মুচকি হেসে আফরাকে বলে, হ্যালো, আই এম রাইসা ইসলাম সারা। কেমন আছো তুমি? আফরা। এই বলে আফরাও সারার সাথে হাত মিলালো। আফরা বলে, ভালো, আমার বান্ধবীর সাথে পরিচয় করে দেই। এই বলে আফরা আবার বলা শুরু করলো তাহার দিকে তাকিয়ে, এই আমার বেস্ট ফ্রেন্ড তাবাসসুম চৌধুরী তাহা। তাহা আবার নিজের হাতটাও এগিয়ে দেয় সারার দিকে। সারা নিজের হাতটা বাড়িয়ে দেয়। আবার 3 জন মিলে বেশ গল্প করলো, কিন্তু
এখানেও তাহা চুপচাপ, কোনো কথাই নেই, শুধু তাল মিলিয়ে হ্যাঁ না এগুলোই বলছে তাহা। সারা এগুলো দেখে আফরাকে বলে, তাহা এমন চুপচাপ কেন, ও কি অসুস্থ? আফরা তাহাকে এক পলক দেখে বলে, না, ও এমনই, আগেও এমন ছিল না। সারা আবার প্রশ্নকর চাহনি দিয়ে বলে, তাহলে কেন ও এমন তুমি জানো? আফরা তো সব জানে, এখন এইমাত্র কথা হলো, হঠাৎই সব বলে দেওয়া ভালো হবে না। এসব ভেবে বলে, না, আমিও জানি না। সারা আর কথা বলল না। ছুটি শেষে তিনজন মিলে রাস্তার কাছে আসে। তাহা এদিক ওদিক তাকাতেই আফরা বলে, কিরে তাহা, কাকে খুঁজছিস? তাহা এবার আফরার দিকে তাকায়, বলে, না, ভাইয়া আসতেছে কিনা দেখতেছি। মনে হয় আসবে না। না, আমাকে তো বলেছে আসবে। তোর কাছে মোবাইল নেই? না, আছে তো, বাসায়। এখানে এনে কি করব? যদি চুরি হয়ে যায় তাহলে? তাও ঠিক, দেখ আসে কিনা। আমি আর সারা একসাথে যাব না হয়। সারা আবার বলে, আরে দাঁড়াও, তাহাকে একা ছাড়া ভালো হবে না, এখানে তো অনেক রিক্সা আছে, আমরা তো চলে যেতে পারবো। আফরা এবার সারার দিকে তাকায় আর বলে, ঠিক আছে। এই বলতে না বলতেই সাফওয়ান গাড়ি নিয়ে আসে। গাড়ির গ্লাস নামাতে আফরা সাফওয়ানের দিকে তাকায়। সাফওয়ান আর আফরার চোখাচোখি হয়ে গেল। সাফওয়ান এবার তাহার দিকে তাকাতেই তাহা আফরা আর সারার দিকে তাকায়। সারা সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে মুগ্ধ নয়ন সহকারে। সারা যেন চোখ ফেরাতে পারছে না। তাহা গাড়িতে উঠে আফরা আর সারা থেকে বিদায় নিল। আফরা আর সারা একটা রিক্সা করে চলে গেলেন। গাড়িতে সাফওয়ান বলে, কিরে বনু, কেমন কাটলো আজকের দিন? ভালো। আর কিছু না? শুধু ভালো? আমার সাথে তুই ফ্রি হয়ে কথা বলতে পারিস, সমস্যা নেই। ভাইয়া, আজকে আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে। ও, আপনার পাশের মেয়েটা? বাসায় ফিরে তাহা ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া শেষ করে একটু শুয়ে থাকতে না থাকতে নিচে দেখে মা চাচিরা কথা বলছে আরিবার বিয়ে নিয়ে। আরিবাবুর বিয়ে মনে হয় মেজমার কোনো পছন্দের ছেলে থাকতে পারে, তার সাথেই হবে মনে হয়। আর সে এসব নিয়ে মাথা ঘামায় না, সে নিজের রুমে চলে যায়। আজ বিকেলবেলায় আয়ান আসবে বলেছিল হোস্টেল থেকে। আয়ান আজ হোস্টেল থেকে আসবে বিদায় ফারজানা চৌধুরী খুব খুশি, ছেলে আসবে, তাই তিনি আবার ব্যস্ত। তিন যা মিলে সব কিছু সামলে নিচ্ছে। তাহা জানে না আজ আয়ান আসবে। সে জানবে কোথা থেকে? সে তো নিজেকে ঘরবন্দি করে রাখছে। সে শুধুই প্রয়োজনে নিচে নামে, আর না হয় না। তাহা মুখ গুজে উপন্যাস পড়ছে। আসরের আজান দেওয়ার সাথে সাথে তাহা নামাজ পড়ার জন্য অজু করে নেয় এবং নামাজ পড়ে। তাহার নামাজ পড়া শেষ করে ভাবনায় ব্যস্ত হয়ে গেল অতীতের কিছু স্মৃতি নিয়ে। আগে তাহা, আরিবা, আইরিশ একসাথে আসরের আজানের পরপর গল্প করত, খেলাধুলায় মেতে থাকত। পুরো বাড়িতে তাহা ছিল খুব চঞ্চল মেয়ে। পুরো বাড়ি সে হইচই করে রাখত। তিন বোন মিলে গান গাইত, নাচ করত, রাত জেগে গল্প করত, হাসাহাসি নিয়ে পড়ে থাকত। আজ নেই তেমন হইচই, বন্ধ হয়ে গেল তাহার চঞ্চলতা, বন্ধ হয়ে গেল তাহার মুখের হাসি। কেড়ে নিল সব সব সুখ এক ঘটনার জন্য, সব শেষ এক মিথ্যের জন্য। নিজের সব থেকে আপন মানুষের কাছ থেকে তাহা ঘৃণার পাত্রী। এসব ভাবতে ভাবতে দুই এক ফোঁটা পানি গাল গড়িয়ে পড়ল তাহার। নিজেকে কোনোভাবে সামলিয়ে তাহা বেলকনিতে যায়, দেখে একটা বাইক রাখা। তাহা ভাবে, এই গাড়ি কার? তাহা চুপচাপ রুম থেকে বের হয়ে দেখে আইরিশ পিছন থেকে বলে উঠে, আপু। তাহা কারোর কণ্ঠস্বর শুনে পিছনে তাকাতেই আইরিশকে দেখে বলে, কি রে, কে আসছে আইরিশ? আরে আপু, তুমি জানো না
আমার ভাইয়া আয়ান আসছে। ও, এখন নাকি? হুম। এই বলে আইরিশ নিজে নিজে চলে গেল। তাহা কিছুক্ষণ আইরিশকে দেখে সেও নিচে নামতে শুরু করে। আয়ান তার দিকে তাকায়। তাহা আয়ানের পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আয়ান বলে ওঠে, তাহা, আমাকে দেখে না দেখার ভান করছিস? তাহা একটু অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে বলে, মোটেও না, আমি পানি খেতে চাচ্ছিলাম। ও, তো আমাকে কি তোর চোখে পড়েনি নাকি? আমি পুরো কথা শেষ হওয়ার আগে ফারজানা চৌধুরী বলে, ওফ, কি শুরু করছিস আয়ান? তাহাকে তো একটু পানি খেতে দে। মেয়েটি সারাদিন রুমে থাকে, বের হয় না। হতাশ হয়ে কথাটি বলেন। আয়ান আবার বলে, আচ্ছা ঠিক আছে। তাহা, আগে বল, পড়াশোনা কেমন যাচ্ছে? হুম। তাহা জোরপূর্বক ভাবে একটা হাসি দেয়। তাহা দ্রুত পায়ে সেখান থেকে জায়গা ত্যাগ করলো। তাহা রুমে এসে বিরক্ত হয়ে নিজেকে নিজে আঘাত করতে লাগলো। খুব সে কান্না করছে আর নিজেকে নিজে মারছে। চিৎকার করে বলতে মন চাচ্ছে, আমি এমন নই মেজমা, ছোট মা, আমি এমন নই। সাফওয়ান সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে বাইরে যাচ্ছিল সাফওয়ান। তাহার রুমের দরজা খোলা। সাফওয়ান রুমে প্রবেশ করে দেখে তাহা শুয়ে আছে। সাফওয়ান ভাবে, এ অসময়ে তাহা কেন শুয়ে আছে? তাহা আবার অসুস্থ নয় তো? সাফওয়ান জলদি করে তাহাকে দেখতে আসে। কপালে হাত দিয়ে দেখে জ্বর তাহার। সাফওয়ান মায়ের কাছে যেতে চাইলে তাহা সাফওয়ানের হাত ধরে বলে, ভাইয়া, তোমার বোন কি খারাপ? আমি কি আম্মুর নিজের মেয়ে না? অশ্রুভরা চোখে সাফওয়ানের দিকে দেখে থাকে তাহা। বোনের এমন কথা শুনে সাফওয়ান বলে, তুই খুব ভালো বোন আমার, তুই খারাপ নোস। তাহা, দেখ, তোর খুব জ্বর, আম্মুকে ডেকে দেই? না, আম্মু না, আরিবাবুকে পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি আরিবাকে ডাকছি। এই বলে সাফওয়ান চলে যায় আরিবাকে ডাকতে। আরিবা এসে তাহাকে ভেজা কাপড় দিয়ে মাথা মুছে দেয়। তাহা বলে ওঠে, আপু, কেন তুমি আমাকে হেল্প করছো? কেন আপু, আমি জ্বরে না হয় মরে যাই? এই কথা শুনে আরিবা বলতে শুরু করলো, কেন তোর এমন মনে হলো? তুই আমার দ্বিতীয় বোন, তোকে আমি আইরিশের মতো ভালোবাসি। আমি তোদের বড় বোন, আমি তোদের দেখব না তো কে দেখবে? এসব বলতে থাকে আরিবা। সাফওয়ান আজ বিকেলবেলায় আদিল, রাব্বি এর সঙ্গে আড্ডা দিবে। সাফওয়ানের সাথে আয়ানও যাচ্ছে। আজ সবাই ফ্রি আছে। সাফওয়ানকে মন খারাপ দেখে আদিল বলে, ব্রো, হোয়াটস হ্যাপেন? তাহাকে নিয়ে ভাবছি। আদিল, রাব্বি একে অপরের দিকে চাওয়াচাই করে। বলে, কেন, আবার কি হয়েছে? সাফওয়ান তাহার কথা গুলো বলে। আদিল এসব কোনোভাবে সিরিয়াস নেয় না। আদিল সাফওয়ানকে বলে, কাল আমি আঙ্কেলের সাথে দেখা করব ভাবছি, কিছু কথা আছে। ওকে, আব্বু কালকে ফ্রি আছে। ওকে বাই, আমি যাচ্ছি। এ বলে আদিল চলে যায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পর্বটি শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।